নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে চলে এসেছি বর্ধমানের রাজবাড়ির দুটি মন্দির দেখতে। আর যেতে গিয়ে প্রথমেই যেটা চোখে, তারপরে চলুন ধীরে ধীরে যাওয়া যাক। যেতে যেতেই চোখে পড়ছে সেই পুরনো রাজাদের বাড়ি ঘরের ধ্বংসাবশেষ। সেগুলোতে এখন অনেক গাছপালা বেরিয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম জীর্ণ সেই বাড়ি দাঁড়িয়ে আছে আর ইতিহাসের সাক্ষীকে বহন করে চলেছে। একসময় এখানেই কত সমাগম ছিল লোকের, কত লোকজন, রাজাদের ব্যাপার, কত কিছু। কিন্তু আজ সেসব অতীত। আজ শুধুই পড়ে আছে সেই ভগ্নাবশেষ রাজবাড়ির। মন্দিরে ঠিক ঢোকার উপরে বড় বড় থাম, এগুলো একসময় সুসজ্জিত রাজবাড়ি ছিল, কিন্তু এখন সেসব সবকিছুই অতীত। আমরা মন্দিরের ভেতরে ঢোকার ঠিক মুখেই প্রথমেই দেখলাম একটা বুদ্ধ ভগবানের ছবি, আর তার উপরে রাধা গোবিন্দের একটা ছবি, তার সঙ্গে নিতাই গৌর। আর চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। কি সুন্দর, কত বড় সেই রাজরাজাদের বাড়ি, কড়ি কাঠ, খড়খড়ি, কিন্তু আজ প্রায় জীর্ণ, ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। চারিদিকটায় দেখলে না মনটা ভারাক্রান্ত হয়ে যায়, আর মনে হচ্ছে তখনকার দিনের জাঁকজমক, লোক সমাগম, রাজবাড়ির ব্যস্ততা, আরো কত কিছু। পুরনো বাড়ি, সেখানে বড় বড় থাম, সেগুলো নকশা কাটা, তারপরে বেলজিয়াম কাঁচের ঝাল লণ্ঠন, সবকিছুই আজকে সেই পুরনো ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। দেখতে দেখতে মনটা সত্যি করেই নস্টালজিক হয়ে পড়ল। মন্দিরে ঢুকেই সামনে রয়েছে একটা ফোয়ারা, যেটা এখন হয়তো আর ফোয়ারা নেই, কিন্তু কোনো এক সময় এটা ফোয়ারা ছিল। ঠিক তার ওপাশে রয়েছে রাধা গোবিন্দের বিশাল একটা চিত্রপট, তার সঙ্গে রয়েছে শিব ঠাকুরের চিত্রপট, আর রয়েছে রাম লক্ষ্মণ সীতা মার চিত্রপট, তার সঙ্গে আরো অনেক বিগ্রহ। এইদিকে রয়েছে একটা খুব সুন্দর রথ, নিশ্চয় রথের সময় সেটাকে বের করা হয়। আর এখানটায় চিত্রপটে মা দুর্গার একটা ছবি আঁকা, সেখানটায় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সিংহ, অসুর সবই আছে। আর এই ঘরে রয়েছে রাধা কৃষ্ণের বিশাল বড় একটা চিত্রপট, তার সঙ্গে বিগ্রহ ও অষ্টসখীরা সবাই একসঙ্গে। সেই পুরনো রাজবাড়ি, সেই নকশা কাটা আর্চ, কড়ি কাঠ, তার সঙ্গে বেলজিয়াম কাঁচের যে ঝাল লণ্ঠনগুলো ঝুলছে, সেগুলো সবই কিন্তু সেই পুরনো বর্ধমান রাজবাড়ির ঐতিহ্যকে বহন করে চলেছে। এখন চারিদিকটা নিশ্চুপ, খাঁ খাঁ করছে। ভাবুন তো, কোনো এক সময় এই রাজবাড়ি, এই নাটমণ্ডপ, এই বিগ্রহ, এই গর্ভগৃহে কত ধুমধাম, কত কোলাহল, কত সাড়ম্বরে পুজো করা হতো, কত পাঠ পড়তো এই রাজবাড়িতে। কিন্তু আজ সবই সেগুলো অতীত, কোথায় যেন হারিয়ে গিয়েছে। এখানে থামের ওপরে একটা গোবিন্দের ছবি আছে, আর ঠিক সেখানে আরেকটি ঘরে এই যে অনেক আমার গোপু সোনার মূর্তি রয়েছে। তারপরে
আমরা যাচ্ছি এবার আরেকটা শিব মন্দির, যেটা মাটির একটু নিচের দিকে। এটা রাজবাড়ির পুরনো কুয়ো, হয়তো এক সময় এখান থেকেই জল তোলা হতো, কিন্তু আজ সেটা আর ব্যবহারযোগ্য নেই, হয়তো ঘিরে রাখা রয়েছে। আর এগুলো সেই রাজবাড়ির উঁচু উঁচু প্রাচীর, প্রাচীরগুলোতে গাছ বেরিয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে যাই সেই শিব মন্দিরে। বেশ কিছুটা মাটির নিচে বলা চলে, মাথা নিচু করে সেখানে ঢুকতে হয়। ছোট্ট একটি দরজা, আর ভেতরে শিব ঠাকুর, আর তার উপরে নাগ দেবতা। এত সকালেও কিন্তু কোনো একজন বা অনেকজনই পুজো করে গেছে, যেহেতু আজকে সোমবার। ছোট্ট কলুঙ্গি, যেটা আগেকার যুগের বাড়িঘরে থাকতো দেয়ালের মাঝখানে জিনিসপত্র রাখার জন্য। আর শিব ঠাকুরকে প্রণাম করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব সোনার কালীবাড়ি। আর দূরে যে দেয়ালটি দেখা যাচ্ছে, এটা বর্ধমান কলেজের পেছন দিক। চারিদিকে অতীতের ছোঁয়া, পুরনো ইতিহাস যেন জল জল করছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আরেকটি মন্দির, সেটার নাম হচ্ছে সোনার কালীবাড়ি। আর পুরনো বাড়ি, সেখানে কবিতর থাকবে না, তাই কি কখনো হয়? এখানেও এসে কিন্তু দেখলাম অনেক কবিতর। আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে। আর যাওয়ার আগে আর একবার খুব ভালো করে চারিদিকটা চোখ বুলিয়ে নিলাম। যাওয়ার পথে সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ, তার উপরে অনেক গাছ বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে এসেছি। এই ঘড়িটাকে বর্ধমানের বড় ঘড়ি বলা হয়। ওখান থেকে ঠিক কয়েক পা হেঁটেই আমরা পৌঁছে যাব সোনার কালীবাড়ি মন্দিরে। সামনে যে গেটটি দেখছেন, এটা সেই মন্দিরের গেট। আমরা এবার ভেতরের দিকে চলেছি। ভেতরে প্রথমে ঢুকেই চোখে পড়লো আরেকটি ফোয়ারা। হয়তো একসময় এখানটায় জলের ফোয়ারা ছিল, কিন্তু এখন আর সেটি নেই। ভেতরে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই হাঁড়িকাঠ। এখানে মায়ের বলিদান হয়। আর তারপরেই মন্দিরটির চারিদিক একটু ভালো করে দেখে নিচ্ছি। সেই পুরনো বড় বড় দেওয়াল, থাম, আর্চ, কড়িকাঠ সেই পুরনো স্মৃতি বহন করে চলেছে। এরপরেই নাটমণ্ডপ, তারপরেই মায়ের গর্ভগৃহ। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর, আর মায়ের সিংহাসনটাও দারুণ করে সাজানো। সিংহাসনের পেছনে রয়েছে রং বেরঙের কাজ করা। তার নিচেই রয়েছে মায়ের এই সিংহাসন, তার মধ্যেখানে মায়ের মুখটা দেখলেই যেন সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষে দূরে চলে যায়। মায়ের সামনে রয়েছে পুজোর সামগ্রী, ঠাকুরমশাই পুজো করবেন। আর মায়ের দুপাশে রয়েছে আরো দুটি সিংহাসন, ছোট ছোট। একটু দেখানোর চেষ্টা করছি, দেওয়ালে কারুকার্যগুলো দেখুন কত সুন্দর। দরজার উপরগুলোই রঙিন কাঁচ দিয়ে কাজ করা। কত নিরিবিলি জায়গা, কি শান্তি। এই জায়গায় যদি অশান্ত মন নিয়ে আসা যায়, মনে শান্তি পাওয়া যায়। আর মা বলে কথা, মায়ের কাছে এসেই তো সমস্ত দুঃখ কষ্ট ব্যথা ভুলে যাওয়া যায়। মা সমস্ত কিছু নিজে নিয়ে নেন ও তার সন্তানকে ভালো রাখেন। এই মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির।
এবার ওই দিকে যাব। দরজার মুখ থেকেই দেখা যাচ্ছে একটা শ্বেত শিবলিঙ্গ, বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর, বিভিন্ন রং বেরঙের কারুকার্য করা, নকশা আঁকা, পাতা, ফুল, তার সঙ্গে আরো কত কি। ওদিকে আমাদের মনাই একটা বেলপাতা তুলতে গেছে, বেলপাতা তুলে এনে ও শিব ঠাকুরকে দিয়ে প্রণাম করলো। আর আমাদের এই মন্দিরটা এবার দেখা কমপ্লিট হলো। এবার আমরা বাড়ি ফিরবো। আমার ব্লগটা তবে আমি এখানে শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আরেকটি নতুন দিনে আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন ও আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।